তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়, এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল। তো এই অভিযান পরিচালনা আরও জোরদার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। এই ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন আমাদের সহযোদ্ধা ওসমান হাদি। গতকাল জুম্মার নামাজের পরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছে। রাজধানী ঢাকার পল্টনের মতো একটি ব্যস্ততম এলাকার বিজয় সরণী এলাকায় সন্ত্রাসীরা গুলি করে বাইক চালিয়ে নিরাপদে চলে গেল। প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আমরা এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার খুব বেশি কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানতে পারি নাই। আমাদের ভাই হাদি খুব গুরুতর অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে। আপনারা জানেন, আশঙ্কাজনক অবস্থায়। তার চিকিৎসকদের সাথে কথা বলেছি, মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার, স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া, খাস করে। কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের আয়ু বাড়ে। এই জন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই, আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই, যেন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। আপনারা দেখেছেন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিবাদের উত্থাল সময়ে যখন স্বৈরাচারের বিরুদ্ধে আমি আমার সহকর্মীরা প্রতিবাদ করে আসছিলাম, সেই সময় আমরাও এইভাবে নানানভাবে রক্তাক্ত হয়েছিলাম, হুমকি ধামকির শিকার, হুমকি ধামকি পেয়েছিলাম, কিন্তু কোনো কিছুকেই উপেক্ষা করি নাই। আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকজন তরুণ এই সংগ্রামী চরিত্র ধারণ করে নতুন প্রজন্মের জন্য আসলে একটি অনুসরণীয় চরিত্র হয়ে উঠছিল। হাদি তার মধ্যে অন্যতম। তার এই অসুস্থ হওয়ায়, তার এই আহত হওয়ায় গোটা দেশের তরুণ থেকে প্রবীণ সকল মানুষকে মর্মাহত করেছে। আপনারা দেখেছেন যে এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। এমনকি গত 29শে অগস্ট আল রাজি কমপ্লেক্সে, সেখানেও চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত এলাকা, মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা। লোক দেখানোর একটা তদন্ত কমিটি হয়েছিল, 60-30 কর্মদিবসের টাইম দিয়ে এখন পর্যন্ত এই তদন্ত কমিশন দেখে নাই। যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত, আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না। আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে,
বলা হয়েছে তো বিচার করব, খুনিরা ধরা পড়বে, এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদেরকে ঘুম পাড়ানি মাসি পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না। নির্বাচনের তফসিল দিয়েছেন, কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেই নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন। এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা, 111-এর মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো, যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আমরা বারবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন ধরনের, যখন আপনারা দেখেছেন স্বর্ণ ব্যবসায়ী বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে, ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। শীর্ষ সন্ত্রাসীরা, বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন তারা জামিনে বের হয়েছেন। এমনকি এই জুলাইয়ের যারা হামলা মামলার আসামি ছিলেন তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছেন। মানি লন্ডারার থেকে শুরু করে খুনি অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন। আমরা কোর্টের কাছে জানতে চাই, এই সন্ত্রাসীরা এই গণ অভ্যুত্থানে যাদের গণবিরোধী ভূমিকা ছিল তারা কিভাবে জামিন পাচ্ছে, কারা তাদের জামিনের জন্য দাঁড়াচ্ছে, আর কোর্ট বা কিভাবে তাদের জামিন দিচ্ছে। অবশ্যই কোর্টকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে টাকা পাচারকারী থেকে শুরু করে খুনিরা জামিন পাচ্ছে। শুধু জামিন পাচ্ছে না, নির্বিঘ্নে তারা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সরকারকে বলেছি, উপদেষ্টাদেরকে বলেছি, যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করি সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুল হক শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন। তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন 2006 সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কিভাবে 28শে অক্টোবরে ওই লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়। এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, ম্যাগাজিন, অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে। সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল। তো এই অভিযান পরিচালনা আরও জোরদার করতে হবে। সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। এই ওসমান হাদি কোনো ব্যক্তি না, ওসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র। ওসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত। হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি, আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপড়ের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো? কয়জনকে সরকার নিরাপত্তা দেবে? আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তাকে, আমরা দেশকে নিরাপদ করার দাবি জানাই সরকারের।